আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইরতেজা আহমেদ চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের মুখে বড় আন্তর্জাতিক চুক্তি, প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার। রেমিটেন্সের বড় অংশ যাচ্ছে হুন্ডিতে, সংকটে বৈদেশিক মুদ্রা। 16 বছরের হারানো অধিকার পুনরুদ্ধারে জনগণকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের। বেলুচিস্তানে 3 দিনের অভিযানে 197 জঙ্গি ও 22 জন সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এমন এক সময়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আর চীন ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় উদ্যোগ হিসেবে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিদায়ী সরকারের এই সময়টাতে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা কতটা যুক্তিসঙ্গত, সে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিস্তারিত প্রতিবেদনে। ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে। একদিকে ভোটের প্রস্তুতি, অন্যদিকে রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত। ঠিক এই জায়গাতেই প্রশ্নটা সামনে আসে, এগুলো কি একটু অপেক্ষা করতে পারত না? নির্বাচিত সরকারের হাতেই কি এসব সিদ্ধান্ত ছেড়ে দেওয়া যেত না? শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ওই দিনই চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এমন ঘোষণায় বিস্মিত হয়েছেন ব্যবসায়ী নেতাদের অনেকেই। তাদের মতে, নির্বাচনের একেবারে আগ মুহূর্তে তাড়াহুড়ো করে চুক্তিতে যাওয়ার প্রয়োজন ছিল না। সরকারের এই পদক্ষেপে প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক অঙ্গন থেকেও। অর্থনীতি ও প্রতিরক্ষার মতো খাতে পলিসি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক নেতাদের আশঙ্কা, এ ধরনের চুক্তি ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। বিশেষ করে এসব চুক্তিতে নন ডিসক্লোজার বা অপ্রকাশ্য শর্ত থাকায় সন্দেহ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলাকালীন গত বছর একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে বাংলাদেশ। ফলে কী শর্তে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অংশীজনদের অনেকের কাছেই অজানা। অর্থনীতিবিদরা বলছেন, সব তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও অন্তত মূল বিষয়গুলো জানানো দরকার ছিল, কারণ ভবিষ্যতে এই চুক্তিগুলো বাস্তবায়নের দায়িত্ব পড়বে নির্বাচিত সরকারের ওপর। নন ডিসক্লোজারের কারণে আলোচনার শর্ত অজানাই থেকে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় উদ্বেগ। এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এলএনজি, কৃষিপণ্য, উড়োজাহাজ ও যন্ত্রাংশ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রতিরক্ষা খাতে চীন, জাপান সহ একাধিক দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতার খবর সামনে এসেছে। সরকার বলছে, এসব উদ্যোগ চলমান প্রক্রিয়ার অংশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায়, পরবর্তী সরকার চাইলে এগুলো এগিয়ে নেবে, না চাইলে নেবে না। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন রেমিটেন্স। প্রবাসীদের কষ্টার্জিত এই অর্থেই ঘোরে দেশের বৈদেশিক মুদ্রার চাকা। কিন্তু সেই রেমিটেন্সের বড় একটি অংশ এখন আর ব্যাংকের কাউন্টার দিয়ে আসছে না। অলিগলি, মোবাইল ফোন আর গোপন এজেন্ট নেটওয়ার্কে ভর করে তৈরি হয়েছে এক অদৃশ্য অর্থপ্রবাহ, হুন্ডি। বিস্তারিত প্রতিবেদনে। একটা ফোন কল, কয়েক মিনিটের অপেক্ষা, আর তারপর বাংলাদেশের কোনো এক বাসার দরজায় পৌঁছে যায় টাকা। কোনো ফর্ম নেই, লাইনের ঝামেলা নেই, ব্যাংকের সিলও নেই। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া প্রবাসী বাংলাদেশিদের জীবনে এভাবেই সহজ সমাধান হয়ে উঠেছে হুন্ডি। অনুসন্ধানে জানা যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ প্রায় সব প্রবাসী অধ্যুষিত দেশেই সক্রিয় শক্তিশালী হুন্ডি সিন্ডিকেট। এই নেটওয়ার্কের কেন্দ্র দুবাই। নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সংগঠিত অপরাধ চক্র। হাজার হাজার সাব এজেন্ট, মানি ট্রান্সফার হাউস, স্বর্ণ ব্যবসা আর খুচরা বাণিজ্যের আড়ালে গড়ে উঠেছে এক সমান্তরাল অর্থনীতি। এই হুন্ডি বাণিজ্য চলছে 3 স্তরে: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, তফসিলি ব্যাংকে প্রক্সি জমা আর হাতে হাতে নগদ লেনদেন। ডলার কখনো সীমান্ত পেরোয় না, বদলায় শুধু হিসাব। অর্থনীতিবিদদের ভাষায় এটি এক ধরনের শ্যাডো ব্যাংকিং সিস্টেম। কুয়েতের মতো দেশে ব্যাংকিং রেট যেখানে 400 টাকা, সেখানে হুন্ডি দিচ্ছে 402 বা 403। এই 2-3 টাকার ব্যবধানই প্রবাসীদের সিদ্ধান্ত বদলে দিচ্ছে।
দ্রুত ডেলিভারি, বাড়িতে টাকা পৌঁছে দেওয়া আর ঝামেলাহীন সেবায় ব্যাংকিং চ্যানেল হারছে আস্থা। অন্যদিকে ব্যাংকিং ব্যবস্থায় রয়েছে ধীর প্রক্রিয়া, সীমিত সেবা আর কম প্রণোদনা। ফলে সরকার বৈধ পথে রেমিটেন্স বাগাতে প্রণোদনা দিলেও বিপুল অঙ্কের ডলার হারিয়ে যাচ্ছে অদৃশ্য রুটে। বিশেষজ্ঞদের অনুমান, মোট রেমিটেন্সের ৩০ থেকে ৪০% যদি হুন্ডিতে যায়, তবে বছরে ৮ থেকে ১২ বিলিয়ন ডলার পর্যন্ত বৈধ ব্যবস্থার বাইরে থাকছে। এতে রিজার্ভ কমছে, ডলার সংকট বাড়ছে, দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত। হুন্ডি এখন আর ছোটখাটো অবৈধ লেনদেন নয়, এটি আন্তর্জাতিক সিন্ডিকেট চালিত এক অদৃশ্য সাম্রাজ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সঠিক তথ্য নিশ্চিত করতে চালু হয়েছে I2 এর ন্যাশনাল হেল্পলাইন 333। দেশের যে কোনো মোবাইল ফোন থেকে টোল ফ্রি কল করে ৯ প্রেস করলে ভোটাররা পাবেন ভোট প্রদানের নিয়ম, ভোট কেন্দ্র, জাতীয় পরিচয়পত্র, প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারের সুবিধা এবং প্রবাসীদের ভোট বিষয়ক তথ্য, জরুরি নির্দেশনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত তথ্য এই নাম্বারের মাধ্যমে পাওয়া যাবে। বরিশালের বেলস পার্কে বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ১৬ বছরের হারানো অধিকার পুনরুদ্ধার এবং জাতীয় জালেম শক্তির উত্থানের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করেন। নারীদের মর্যাদা ও শিক্ষার উপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন শুধুমাত্র জনগণের অংশগ্রহণ ও সঠিক ভোটাধিকার নিশ্চিত হলে সম্ভব। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজের প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন কারাগারে নিহত ধনকুবের জেফ্রি এপস্টেইনের প্রকাশিত নথিতে বিল গেটসের নাম থাকার প্রসঙ্গে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি বলেন, বিষয়টি তার বিবাহিত জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বা মন্তব্য করতে আগ্রহী নন। এদিকে বিল গেটসের পক্ষ থেকে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে খারিজ করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে ৩ দিনের নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন ১৯৭ স্বাধীনতাকামী যোদ্ধা এবং ২২ সেনা সদস্য। আইএসপিআর জানিয়েছেন, ক্রসফায়ারে ৩৬ বেসামরিকও প্রাণ হারিয়েছেন। ৩১ জানুয়ারি বেলুচিস্তানের ৯ শহরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তান নিরাপত্তা বাহিনী অভিযানে জড়িত। বেলুচিস্তান বহু খনিজ সম্পদে সমৃদ্ধ, কিন্তু দারিদ্র্যপীড়িত প্রদেশ। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অধিবাসীরা দারিদ্র্য ও সরকারি সহায়তার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। গবেষণা দেখিয়েছে, পরিবারের বড় আকার, নিম্ন মজুরির চাকরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাবে তারা মানসম্মত চাকরি পাচ্ছে না। এর ফলে অর্থ সংকট বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই তথ্য অভিবাসন বিরোধী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। দীর্ঘকাল বসবাসকারী বাংলাদেশি নাগরিকদেরও এখনো মাইগ্রেন্ট হিসেবে দেখানো হচ্ছে, যা ভুল ধারণা তৈরি করছে। লক্ষ্মীপুরে অবৈধ তৈরি করা ভোটের ৬টি সিল জব্দ করে ব্যবসায়ী সোহেল রানা আটক হয়েছেন। সদর মডেল থানায় সোহেল রানা ও আরও একজনের নামে মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি জানান, গ্রেফতার সোহেল থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। পুলিশের অনুসারে সিলগুলো তিনি অর্ডার অনুযায়ী প্রস্তুত করেছিলেন, তবে গ্রাহক তা গ্রহণ করেননি। অকালপ্রয়াত পপকিন মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল এর ট্রেলার প্রকাশিত হয়েছে। লায়ন্সগেট মুভিজের ইউটিউব চ্যানেলে মাত্র একদিনে ৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ট্রেলারে তার শৈশব, সঙ্গীত জীবনে প্রবেশ ও কোটি ভক্তের হৃদয় জয় করার ঝলক দেখানো হয়েছে। মাইকেলের চরিত্রে অভিনয় করছেন ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন, যার নাচ, পোশাক ও ভঙ্গিতে যেন জীবন্ত হয়ে উঠেছে কিং অফ পপ। Because the Jackson family is the brand. That's our Coca-Cola. And we need to start selling. So I'm planning an international. পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের বিপক্ষে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ম্যাচ বয়কট দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন।
তবে তিনি পাকিস্তানের সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। আফ্রিদি আইসিসিকে আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ ও ন্যায্য ভূমিকা পালনের জন্য। আফ্রিদি বলেন, রাজনীতি যেখানে দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেখানে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, কিন্তু পাকিস্তান এই ম্যাচে মাঠে নামবে না। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।